অনিক আর নীল রেডি হয়ে বসে আছে। কেউ একজন ফোন দিলেই তারা বের হবে। নীল বারবার টাইম দেখছে। ওকে দেখে খানিকটা চিন্তিত মনে হচ্ছে। পরিস্থিতি কি হবে কে জানে। নীলের মাথাতে হাজারো চিন্তা। অনিক নীলকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অনিক নীলের এই অতিরিক্ত চিন্তাটা নিতে পারছে না। নীল বরাবরই খুব বেশি শক্ত মনের। বড় বড় কনফারেন্স মিটিং কিংবা ডিলে যেখানে অনিকের হাত পা অবধি কাঁপা শুরু করে, সেখানে নীল সব থেকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে, যা দেখে অনিক বরাবরই অবাক হয়ে এসেছে। কিন্তু পরীকে নিয়ে নীলের অতিরিক্ত চিন্তাটা সবাইকে চিন্তিত করে তুলছে। নীল যেভাবে নিজের দুর্বলতা প্রকাশ করে দিচ্ছে, এতে নীলের ওপর কেউ আক্রমণ করতে চাইলে সহজেই করতে পারবে। তাই নীলের শান্ত দৃষ্টিকে ছাপিয়ে অতিরিক্ত মাত্রায় টেনশনে পড়ে যাওয়া নীলকে অনিক ঠিকঠাক হজম করতে পারছে না। অনিকের ইচ্ছে হলো নীলকে খান পাঁচেক চর বসিয়ে দিতে, কিন্তু পরক্ষণেই ভাবল না, ভালোবাসার এক বিরাট অনুভূতি রয়েছে, না চাইতো নীল পরীর বিষয়ে অতিরিক্ত চিন্তা করে ফেলছে। এতে নীলের দোষ নেই। অবশ্য আজ থেকে মাস দুয়েক আগে হলে অনিক নীলকে চর লাগানোর বিষয়টাতেই থেমে থাকতো, কিন্তু আজকাল তার মনেও যে অন্যরকম অনুভূতি জেঁকে বসেছে। অনিকে সব ভাবতে ভাবতেই নীলের ফোনটা বেজে উঠল। নীল তড়িঘড়ি করে ফোন রিসিভ করে কথা বলে নিল। হাতের ঘড়িটা থেকে সময় দেখে নিয়ে অনিককে বলল, অনিক দ্রুত, টাইম নেই। অনিক সোফা থেকে উঠে দাঁড়ালো। তারপর নীলের বাহু ঝাঁকিয়ে বলল, নিজেকে শান্ত রাখ, না হলে কিন্তু পরে পস্তাতে হবে। নীল দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলল, ইয়া, আই এম ওকে। তারপরই নীল আর অনিক বাসার সবাইকে বিদায় জানিয়ে চলে গেল। পরি নীলের যাওয়ার দিকে দীর্ঘ সময় নিয়ে চেয়ে রইল। নীল চক্ষু দৃষ্টি আড়াল না হওয়া অবধি পরি এক ধ্যানে চেয়ে রইল। কয়েকদিনের ব্যবধানে নীলকে এতটা ভালোবেসে ফেলেছে পরি, যদি উল্টোপাল্টা কিছু হয় তাহলে পরি কি করে থাকবে? নীলের থেকে নিজেকে আড়াল করার শক্তি পরির নেই। নীল চলে যেতেই পরি অসহায় দৃষ্টি নিয়ে রুমে চলে এলো। বড্ড কষ্ট হচ্ছে, কেন জানি একটু বেশি ভয় করছে। বারবার নীলের কথা মনে পড়ছে আর নীলকে হারিয়ে ফেলার এক তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে। নীল আর অনিক গাড়িতে বসে আছে। আজ অনিক বা নীল কেউই ড্রাইভ করছে না, কারণ ড্রাইভ করার পর শরীর বেশ খানিকটা ক্লান্ত হয়ে যায়। আর তাছাড়া আজকের মিশনে শরীর ক্লান্ত হওয়া মানে এক ধাপ পিছিয়ে যাওয়া। যে করেই হোক প্রান্ত আর সুলতানা বেগমের সমস্ত চালাকের প্রুফ নিতেই হবে। অনিক ল্যাপটপ বের করে কাজ করতে লাগলো। নীল একের পর এক একজনের সাথে কথা বলছে। কিছু সময় পর নীল আর অনিক বিশাল বড় একটা হোটেলের কাছে পৌঁছালো। এ হোটেল সাধারণত ভদ্রলোকদের জন্য তৈরি, কিন্তু এখানে ভদ্রলোকের থেকে অভদ্রলোকের চলাচল বেশি। অনিক আর নীল চেঞ্জিং রুমে গিয়ে নিজেদের পোশাক সহ পুরো লুকটাই পরিবর্তন করে নিল। মোটামুটিভাবে যারা নীল আর অনিককে চিনে, তারা ওদের দুজনের ছন্দবেশ ধরতে পারবে না। নীল আর অনিক হোটেলে প্রবেশ করলো। কাউন্টারে গিয়ে কথা বলে একটা রুম বুক করে নিল। আজ রাতে প্রান্ত এই হোটেলে মেয়ে নিয়ে ঢুকবে, যার ভিডিও নিতে পারলে জোরালো একটা প্রুফ পাওয়া যাবে। নীল দুটো সার্ভেন্টকে টাকা দিয়ে হাত করে নিল। সার্ভেন্টগুলো নীল আর অনিককে প্রান্তের বুকিং করে রুমে পাঠিয়ে দিল। অনিক আর নীল দ্রুত গতিতে সিক্রেট ক্যামেরা আর ভয়েস রেকর্ডার লাগিয়ে দিল। নীল আর অনিক বের হয়ে আসতেই প্রান্তকে দেখতে পেল নীল। অনিক পালাতে গেলে নীল ধরে ফেলে। অনিক ভুরু কুঁচকাতেই নীল বলল, আরে ও আমাদের চিনবে না, বরং এভাবে ভীতু হয়ে গেলেই ধরা খাবো। নীলের কথা বুঝতে পেরে অনিক মৃদু হেসে বলল, আব্বে তো গ্রেট, মাথায় বুদ্ধি চলে এসেছে। অনিকের কথাতে নীল না হেসে পারল না। অনিকই বলল, কিছু খাওয়ার প্রয়োজন? ওইগুলো তো সব ঠিকঠাক লাগিয়ে দিয়েছি, বাকিটা দেখা যাক কি হয়। আগে চল ডিনার করে ফেলি, টাইম কম। নীল আর অনিক ডিনার করতে চলে আসলো। তড়িঘড়ি করে ডিনার শেষ করেই দুজন রুমে চলে এসেছে। রুমে এসে ভিডিও ফুটেজ অন করতে দেখলো প্রান্ত একটা মেয়েকে নিয়ে রুমে ঢুকলো। ব্যাস এইটুকু রেখে বাকি সব ডিলিট করে দিল, আর টাইম সহ বের হওয়ার ফুটেজটুকুও রাখলো। নীল আর অনিক স্বস্তির নিঃশ্বাস ফেললো, কারণ প্রান্ত কিছু ধরতে পারেনি। রাত 1টার দিকে প্রান্ত হোটেল থেকে বেরিয়ে পড়লো। অনিক আর নীল ওর পিছু নিল। নীল জানে এখন প্রান্ত কোথায় যাচ্ছে। নীল বাঁকা হাসল, কারণ সেখানেও সব ব্যবস্থা করে রেখেছে ও। প্রান্ত ঢাকাতে নিজেদের ফ্ল্যাটে চলে আসলো। নীল আর অনিক বাসার নিচে অবস্থান করছে। কিছুক্ষণ অপেক্ষা করতে একটা 40 বছর বয়সী ব্যক্তি দৌড়ে আসলো।
নীলের মুখে হাসি ফুটে উঠল। নীল লোকটাকে একটা টাকার বান্ডিল দিতে লোকটা একটা পেনড্রাইভ বের করে দিল। নীল ফুটেজ চেক করে দেখে নিল সব কিছু ঠিকঠাক আছে কি না। নীলের মুখে হাসির রেখা ফুটে উঠল। এইবার কাজ হলো নেক্সট গেম কন্টিনিউ করা। রাত 3টে বেজে গেছে। কালকে সকাল 7টাতে নীলদের ফ্লাইট আছে, তাই নীল আর অনিক একটা ফ্রেন্ডের বাসাতে চলে গেল। 2 ঘন্টা না ঘুমালে কালকের ধকল নিতে পারবে না। ফ্রেন্ডের বাসায় এসে একবার কলিং বেল বাজাতে এই দরজা খুলে দিল। মনে হচ্ছে নীলদের জন্য অপেক্ষা করছিল। নীল আর অনিক সবুজের সাথে গলা মিলিয়ে নিচ্ছে। সবুজ নীলের খুব ভালো বন্ধু। ভার্সিটি লাইফ থেকে কয়েকটা বছর বেশ ভালো বন্ধুত্ব ছিল ওদের। সবুজ একটা কোম্পানির সুপারভাইজার হিসেবে কাজ করত। বর্তমানে আইন এজেন্সির বড় একজন কর্মকর্তা। 8 মাস ধরে চাকরিতে জয়েন হয়েছে, সাথে নিজের ছোটোখাটো একটা বিজনেসও আছে। নীল আর অনিক বেডে গায়েলিয়ে দিতেই ঘুম এসে ওদের জড়িয়ে নিল। 6টা বাজতেই বেড বরাবর বিশাল মাপের ঘড়িটা ঢং ঢং করে বাজতে শুরু করলো। ঘড়ির আওয়াজে নীল, অনিক আর সবুজ উঠে বসল। 6:30টায় এয়ারপোর্টে যেতে হবে, তাই 3 জনে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছে। নাস্তা করার মতো টাইম নেই, ফ্লাইটে নাস্তা করে নিবে। এয়ারপোর্টে আসতেই 2 জন কালো ড্রেস পরা লোক এগিয়ে আসলো। নীল ব্যস্ত ভঙ্গিতে বলল, সব কিছু ঠিকঠাক তো? লোকটি সম্মতি জানালো। নীল ফোনে কারোর সাথে কথা বলতে বলতে এয়ারপোর্টে ঢুকে এলো। নীলদের হাতে সময় কম, তাই সমস্ত কিছু কালো ড্রেসের লোক দুটোই করে দিল। নীল সহ সবাই ফ্লাইটে উঠে নাস্তা করে নিয়েছে। 20 মিনিটের মাথায় চট্টগ্রামে পৌঁছে গেল ওরা। চট্টগ্রামের এক রিসোর্টে সবাই উঠল। আজকে রাতে প্রান্ত বিশাল এক ড্রাগ ডিলারের সাথে মিটিং করবে। আজ যেভাবেই হোক ওদের পুলিশের কাছে ধরিয়ে দিতে হবে। কড়া সিকিউরিটি দেওয়া পাপটাতে নানানভাবে কাজে লেগে পড়ল ওরা। একটু হেরফের হলে জীবনের জন্য আশঙ্কা হয়ে পড়বে। ল্যাপটপ ফোন কল নিয়ে সারাদিন কেটে গেল। বিকেলের দিকে নীল জানতে পারল ডিলটা কক্সবাজারে হবে। নীলের মাথায় বাস পড়ার মতো অবস্থা। নিশ্চয়ই কোনোভাবে ওরা জানতে পেরেছে আজকে ওদের ডিলটা কেউ ফলো করছে। নীল মাথা চেপে বসে আছে। কিছুক্ষণ পর তড়িঘড়ি করে নীল সহ সবাই বের হয়ে গেল কক্সবাজারের দিকে। সন্ধ্যার দিকে পৌঁছে গেল ওরা, কিন্তু এখানকার সিকিউরিটি গার্ডদের তো কেনা হয়নি। এই নিয়ে আরেক ঝামেলার সৃজন হলো। বুদ্ধি করে ওরা সবাই সার্ভেন্ট সেজে নিল। অবশ্য মেইন ডোর দিয়ে ঢোকার সময় 2টো গার্ড বাধা দিল। মহা মুশকিলে পড়ে গেল ওরা। সবুজ চটজলদি উত্তর দিল, আরে আমরা ডিলারদের সার্ভেন্ট। কিন্তু গার্ড দুটো বিশ্বাস করলো না। সবুজ হাসতে হাসতে পকেট থেকে নকল কার্ড বের করে দেখালো। গার্ড দুটো ভেতরে ঢোকার পারমিশন দিতেই ওরা 3 জন ভেতরে ঢুকে গেল। কিন্তু মাঝে সমস্যা হলো, সবুজ যখন ফোনে কথা বলছিল তখন 3টে গার্ড শুনে ফেলল। গার্ড দুটো বন্দুক ঠেকাতেই সবুজ হাত উপরে করে দিল। একজন গার্ড কাউকে ফোন দিতে লাগলো। ফোন ধরার আগে পেছন থেকে নীল এসে আফিম শুকিয়ে দিল। মুহূর্তের মধ্যে 3 জন জ্ঞান হারালো। সব কিছু বড় দ্রুত ঘটল। অনেক স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আরে ভাই সাবধান, এখানে একটা নয় বেশ কয়েকটা ডিলার আসবে, তাই এত সিকিউরিটি। একবার ভুল হলে সব শেষ, যান চলে যাবে। 3 জন মিলে গার্ড 3টেকে স্টোররুমে বেঁধে রেখে দিল। তারপর গার্ড 3টের কার্ড নিয়ে নিল। যদি কোনো সমস্যা হয় তো এটা দিয়ে বাঁচার চান্স হবে। একজন হোস্ট অ্যানাউন্স করলো একটু পরই ডিল হবে। পাবে গান বাজনা চলতে থাকলো। একটু পরপরই বেশ কয়েকজন ডিলার আসলো। নীল, অনিক আর সবুজ 3 জন মিলে আগে থেকেই ছোট ছোট ক্যামেরা আর ভয়েস রেকর্ডার বিভিন্ন জায়গায় সেট করে দিয়েছে। ডিল শুরু হয়ে গেছে। সবুজ আড়ালে গিয়ে ফোর্সদের ইনফর্ম করে দিল। মুহূর্তের মাঝে রেড লাইট অ্যালার্ম বাজিয়ে দিল। সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। প্রান্ত ছুটে বাইরে চলে যাচ্ছিল। নীল দৌড়ে ধরে ফেলল, কিন্তু প্রান্তের হাতে ধারালো নাইফ ছিল। প্রান্ত নাইফ দিয়ে নীলের হাতে আঘাত করে দিয়েছে, যার কারণে নীল প্রান্তকে ছেড়ে দিল। প্রান্ত দৌড়ে পালিয়ে গেল, কিন্তু বেশি দূর পালাতে পারল না। সবুজ গিয়ে প্রান্তের মাথায় বন্দুক ঠেকিয়ে দিল। নীলের হাতে ভালোই আঘাত লেগেছে। অনেক সময় খরচ না করে নীলকে নিয়ে বের হয়ে আসলো। সবাইকে পুলিশ ধরতে পেরেছিল। সবুজ সহ সবাইকে বিদায় জানিয়ে নীলকে নিয়ে হসপিটালে গিয়ে ওয়াশ করিয়ে নিল। তারপর ফ্লাইট ধরে সোজা নীলদের বাসাতে। 2 দিন পরের কথা, বিকাল 5টা বাজে। নীল রেডি হচ্ছে। পরি দরজার কাছে হেলান দিয়ে নীলকে দেখছে। এই অসময়ে লোকটা যাচ্ছে কোথায়, তাও আবার অসুস্থ শরীর নিয়ে। নীল আয়নাতে পরীকে দেখে মুচকি হাসল। সেদিন আবারও জ্ঞান হারিয়েছিল মেয়েটি।
নীলের কিছু হলেই যেন অচেতন হয়ে পড়ে সে। চুলগুলো সেট করে পেছন ঘুরে তাকালো নীল, কিন্তু পরীর কোনো ধ্যান নেই, নিজের ভাবনাতে মগ্ন সে। নীল পরীর কাছে গিয়ে বাম হাত দিয়ে তুড়ি বাজিয়ে বলল, ম্যাডাম, এভাবে দাঁড়িয়ে কি ভাবছেন? পরী খানিকটা চমকে বলল, আপনার হাতের ব্যথা তো এখনও আছে। এই শরীর নিয়ে এত সেজেগুজে কোথায় যাচ্ছেন? নীল ব্লাজারের হাতে ঠিক করতে করতে বলল, শ্বশুর বাড়ি। নীলের কথাতে পরীর চোখ বেরিয়ে আসার উপক্রম। শুকনো ঢোক গিলে নিল সে। মানে? নীল হাসল, তারপর পরীর দুই বাহুতে হাত রেখে বলল, মানে কিছুই না মিসেস। এই 2 দিন আপনি আমার যে কেয়ার করেছেন তার ফলে আমি পুরো ফিট। এখন ম্যাডাম আপনি একটু রেস্ট নিন, আমার আসতে রাত হবে, এসে যেন না শুনি তুমি রেস্ট করনি। পরী গোমড়ো মুখ করে বলল, আরে না, তা না হয় নেব, কিন্তু আপনি এখন যাচ্ছেন কোথায়? সঠিক করে বলুন তো। নীল বেড থেকে ওয়ালেটটা পকেটে পুরে বলল, সারপ্রাইজ ম্যাডাম। পরী সন্দিহান চোখে তাকিয়ে মানুষটা অসুস্থ শরীরে কী এমন কাজে যাচ্ছে? আপনার মতলবটা কি বলুন তো? নীল ভুরু কুঁচকে বলল, কি ভাবছো, তোমার সতীন আনতে যাচ্ছি? পরীর চোখে রাগ স্পষ্ট ফুটে উঠল। মেয়েটি সমস্ত মজা সয়ে নিলেও কেন যেন এই কথাটা সহ্য হয় না। নীল পরীকে শান্ত করার জন্য বলল, আরে বউ, এভাবে রেগে গেলে তো আমি এখনই অক্কা যাব। পরী অভিমানী কণ্ঠটা এবার বেজে উঠল, আপনার সাথে কোনো কথা বলবো না আমি, যান। পরীকে অভিমান করতে দেখে নীলের খুব খারাপ লাগলো। আজই হয়তো নীল পরীর শেষ দিন হতে পারে। পরীকে কষ্ট দিতে চায় না নীল। নীল নিজের আবেগ যথাসম্ভব লুকিয়ে পরীর দিকে এগিয়ে গেল। পরীর দুগালে হাত রেখে বলল, এই পিচ্ছি, এইভাবে মন খারাপ করে না। তুমি তো আমার পৃথিবী, একমাত্র অক্সিজেন। তুমি কষ্ট পেলে যে আমার শ্বাস নিতে কষ্ট হয়। পরীর অভিমানগুলো গলে গিয়ে চোখের কোণে পানি সৃষ্টি করলো। এর অশ্রুসিক্ত মুখটা হাতের মুঠো নিয়ে নিল নীল। তারপর একটু ধমকে স্বরে বলল, এই, একদম না। চোখের কোণে পানি দেখতে চাই না, ঠোঁটের কোণে হাসি দেখতে চাই। নীলের কথাতে মুহূর্তে পরীর ঠোঁটের কোণে প্রশস্ত এক হাসি চলে এলো। ওর হাসি মাখা মুখটা বড় সুন্দর দেখায়। মেয়েটিকে আলতো হাতে জড়িয়ে ধরল নীল। অমন সময় দরজার কাছে এসে থমকে গেছে 2 মানুষ। দুজোড়া চোখ একে অপরের দিকে চাওচাই করছে। হঠাৎ করে দুজনে বলে উঠল, আমরা কিছু দেখিনি। অনিক আর হাফসার কণ্ঠ পেয়ে নীল আর পরী একজন আরেকজনকে ছেড়ে দিয়েছে। পরী বেশ লজ্জা পেয়েছে, তাই পেছন ঘুরে রইল। নীল বিরক্তিকর স্বরে বলল, তোরা আসার আর সময় পেলি না? হাফসা ভেংসি কেটে বলল, আমরা কি করে জানবো তোমরা রোমান্সে ব্যস্ত? নীলকে কিছু বলতে না দিয়ে অনিক বলল, সেটাই তো, আর তাছাড়া দরজা খুলে রেখে রোমান্স করলে তো যে কেউ এসে পড়বেই। নীল চোখ ছোট ছোট করে বলল, এই যে মিস্টার অনিক আর মিস হাফসা, আপনারা যখন প্রেম করেন আমরা কি তখন দেখতে যাই? তো তোদেরও উচিত না এভাবে আসা। নীলের কথাতে পরী ঘুরে তাকালো। অনিক আর হাফসা একে অপরের মুখের দিকে চাওয়াচাই করছে। নীল ডেভিল হাসি দিয়ে বলল, কি ভাবেন আমি কিছু জানি না? এত সহজ? জবাবে মেয়েকে হাসি দিল অনিক। এদিকে হাফসা বোকা হয়ে দাঁড়িয়ে। কয়েক সেকেন্ড পরই হাফসা ভান শুরু করলো, হ্যাঁ আম্মু, এখনই আসছি। তারপর অনিকও একই কাজে নামলো। টাইম দেখে বলল, আমি তো ভুলে গেছি আমার মিটিং আছে। ওদের উদ্ভট কাণ্ড দেখে নীল হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। দুজনে অপ্রস্তুত ছিল, তাই ব্যস্ততা দেখে পালিয়ে গেল। নীলের হাসি দেখে পরী মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কি সুন্দর হাসি! অথচ এখনও বিশ্বাস হচ্ছে না মানুষটাকে পেয়ে গেছে সে। তার শত সাধনার ভালোবাসা নীল। সন্ধ্যা 6টা বাজে। শীতকাল হতে সূর্য বেশ কিছুক্ষণ আগে অস্ত গিয়েছে। হাফসা ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে, আর অনিক ছাদের কোণে রাখা টেবিলের ওপর হাত গুজে বসে আছে। সে তার উত্তর পর অপেক্ষা করছে, আর হাফসা কি উত্তর দিবে তা ভাবছে। নীলের রুম থেকে হাফসা ছুটে সোজা ছাদে চলে আসে। তার মাথা কাজ করছে না। নীল কি বলল? আকাশের দিকে তাকিয়ে আছে হাফসা। পরন্ত বিকেল, রোদ নেই, থেকে থেকে বাতাস বইছে। কিছুক্ষণ হাফসা দাঁড়িয়ে রইল, তারপর পেছন ঘুরতে দেখতে পেল অনিকও দাঁড়িয়ে আছে। অনিককে দাঁড়িয়ে থাকতে দেখে হাফসা অপ্রস্তুত হয়ে গেল। হাফসা খানিকটা তোতলিয়ে বলল, আপনি? অনিক মৃদু হাসল। মেয়েটির ভয়ার্থ অপ্রস্তুত মুখখানা বড় সৌন্দর্য দেখায়। ভাবলাম একটু ছাদে আসি, কিন্তু এসে দেখলাম তুমি দাঁড়িয়ে আছো। কিছু একটা ভাবছো, তাই আর ডিস্টার্ব করিনি। হাফসা ছোট করে উত্তর দিল। ও, হাফসা একটু পাশে তাকাতেই দেখল
দেয়ালের সাথে লাগিয়ে রাখা গিটার। হাফসা মুখ কুঁচকে বলল, গিটার? অনিক মৃদু হাসল, তারপর বলল, আমি এনেছি। তুমি দাঁড়িয়ে আছো দেখে ভাবলাম গিটারটা নিয়ে আসি। তোমার ভাবনা শেষ হলে না হয় একটা গান শুনিয়ে দেব। তুমি তো সেদিন প্রুফ চেয়েছিলে। হাফসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই প্রথম এতটা লজ্জা পাচ্ছে সে। এদিকে অনেক মুচকি হেসে গিটার নিয়ে আসলো। গিটারের টুং টুং আওয়াজ করে তারপর সুর তুলল। গান গাওয়া শেষ হতেই অনিক এক বক্স চকলেট এগিয়ে দিয়ে হাফসাকে বলল, উত্তরটা দিয়ে দিও, আমি অপেক্ষা করব, সময় নাও। অনিকের দিকে তাকাতে পারছে না হাফসা। পরন্ত বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে গেলেও হাফসা উত্তর দিতে পারছে না। দেখতে দেখতে এসার আজানও পড়ে গেল। হাফসা ঘোমটা টেনে দাঁড়িয়ে রইল। আজান শেষ হতে হাফসা অনিকের কাছে এসে দাঁড়ালো, তার মুখটা নত করা। আই অলসো লাভ ইউ, এই কয়েক শব্দ উচ্চারণ করে হাফসা আর এক সেকেন্ডও দাঁড়ালো না। চকলেট বক্স হাতে দ্রুত সিঁড়ি বেয়ে ছাদ থেকে নেমে গেল। হাফসার বলা কথাটা বুঝতে অনিকের কিছুক্ষণ সময় লাগলো। যখন পুরোপুরিভাবে মাথায় ঢুকে গেল তখন অনিকের ঠোঁটের কোণের হাসি প্রশস্ত হয়ে গেল। অনিক মৃদু স্বরে বলতে লাগলো, ইয়া, ইউ আর মাইন, অনলি মাই কুইন, আই লাভ ইউ। নীল বসে আছে পরিদের বাসার ড্রয়িং রুমে। সামনে নাস্তা সাজানো, ভদ্রতার খাতিরে এক মগ কফি হাতে নিয়ে বসে আছে নীল। সামনে বসে আছে পরীর নানা, নানু আর মিসেস রাহেলা ও আফজাল হোসেন। নীলের পাশ ঘেঁষে বসে আছে নিশা আর আমান। সেই দিন নীলকে আমান আর নিশার বেশ পছন্দ হয়েছে। তিক্ত হলেও সত্য, নীলকে এই বাসার সবাই পছন্দ করেছে। কিন্তু একটা মেয়েকে বিয়ের আসর থেকে ওইভাবে তুলে নেওয়াটা নিশ্চয়ই খুব ভদ্রতা না, তাই একটু হলেও বড়রা ক্ষিপ্ত। যদিও পরিষদে অন্যায় করছিলেন ওনারা। নীল কফি কাপে চুমুক দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি জানি আমি যেটা করেছি সেটা অন্যায়, কিন্তু আপনারা যেটা করছিলেন সেটাও খুব বেশি ভালো ছিল না। আফজাল হোসেন ঠিকঠাক হয়ে বসলেন, কণ্ঠটা রগরগা। সে তো বুঝলাম, কিন্তু তুমি যেটা করেছো সেটা দ্বিগুণ অন্যায়। আমরা পরীর ভালোর জন্য প্রান্তের সাথে বিয়ে দিতে চাইছিলাম। তাছাড়া আমার মায়ের ইচ্ছে ছিল আমার মেয়ে হলে যেন প্রান্তের সাথে বিয়ে দেই। মৃত মানুষের শেষ ইচ্ছে পূরণ না করলে নাকি তার আত্মা শান্তি পায় না। আমি কোনোভাবেই আমার আম্মাকে কষ্ট দিতে চাইনি। তাছাড়া আমার সংসারেও অকল্যাণ হবে, তাই পরীর সাথে খানিকটা অন্যায় করে হলেও ওর ভালোটাই করেছিলাম। প্রান্ত দেখতে শুনতেও ভালো, পরী ওর সাথে খুব ভালো থাকতো। নীল দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলল, আমি আমার কাজের জন্য লজ্জিত, কিন্তু মিসেস রাহেলা নীলকে থামিয়ে দিয়ে বললেন, এত কিছু বুঝি না আমি, কিন্তু তুমি কে আর আমার মেয়ে কোথায়? নীল হাঁটুতে দুহাত গুজে মৃদু হেসে নিল। আমি নীল, আমার পুরো নাম রাফসান আহমেদ নীল। আমি হাফসার বড় এবং একমাত্র ভাই। হাফসা নামটা শুনতেই সবাই জড়সড় হয়ে বসল। মিসেস রাহেলা উদ্বিগ্ন কণ্ঠে বললেন, হাফসা বলতে পরীর বান্ধবী হাফসা? নীল প্রশস্ত একটা হাসি দিল। তার কথার রহস্য ভেঙে দিয়ে বলল, হ্যাঁ। আফজাল হোসেন চোখ মুখ কুঁচকে বললেন, মিনালের মামাতো শালক তুমি? নীল মাথা ঝাঁকালো। আফজাল হোসেন চোখ মুখ কুঁচকে ফেলেছেন। তোমার সাথে যদি পরীর সম্পর্ক থেকে থাকে তাহলে পরী আমাদের বলেনি কেন? তোমার পরিবার নিয়ে আমাদের যথেষ্ট ভালো ধারণা। আফজাল হোসেনের কথাতে নীলের মুখে কালো মেঘের আধার নেমে এলো। মাথা নিচু করে বসে রইল সে। নীলের উত্তর না পেয়ে কিছুক্ষণ পরই মিসেস রাহেলা রক্তিম কণ্ঠে বললেন, কি হলো, বলছো না কেন? নীল মাথা উঁচু করে মলিন হাসল, তারপর হাতের মুষ্টি শক্ত করে বলল, আমার জন্য। আমি দোষী ছিলাম, তার জন্য পরীকে এতটা। নীল আর বলতে পারছিল না, নীলের গলা ধরে আসছে। শুকনো ঢোক গিলে বলল, এক গ্লাস পানি হবে প্লিজ। নিশা উঠে গিয়ে পানি এনে দিল। নীল এক চুমুকে ঢকঢক করে পানি পান করে নেয়। সবাই আগ্রহ নিয়ে বসে আছে শুধুমাত্র নীলের কথা শোনার জন্য। এই মুহূর্তে সবাইকে নীলের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মনোযোগী শ্রোতা মনে হচ্ছে। নীল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আজ থেকে 7 বছর আগে পরীকে দেখেছিলাম আমার বন্ধুর বোনের বিয়েতে। ও তখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। বাচ্চা একটা মেয়েকে দেখতে গুলুমুলু দেখে ইচ্ছে হচ্ছিল একটু আদর করে দিতে, তাই কিছু মুহূর্ত পরীর দিকে চেয়েছিলাম, কিন্তু বাসায় গিয়েও সে মুখটা বারবার মনে পড়ছিল। আমার 18 বছরের জীবনে কার জন্য ওই রকম অনুভূতি হয়নি।
কিন্তু আমি সেই সময় সেটাকে পাত্তা দিইনি। তারপর চলে যায় 1টি বছর। স্কুলে গিয়েছিলাম, তখনই আবার পরীর দেখা পাই। এক মুহূর্তের জন্য চোখ আটকে গিয়েছিল। নিজেকে সামলে বাসায় চলে আসলেও পরীকে ভুলতে পারিনি আমি। সারা রাত নিজের মনের সাথে যুদ্ধ করে মেনে নেই আমি পিচ্চি মেয়েটাকে ভালোবাসি। পরদিনই ছুটে আসি স্কুলের কাছে এক মুহূর্ত পরীকে দেখার জন্য। এভাবে আড়ালে লুকিয়ে লুকিয়ে পরীকে দেখে চলে যেতাম। বেশ ভালোই ছিলাম, যদিও মনের অনুভূতিগুলো দিন দিন বাড়ছিল আর পরীকে পাওয়ার নেশাটাও বাড়ছিল। কেটে যায় আরও 1টি বছর। তারপর পরী হঠাৎ একদিন আমায় মেসেজ দেয়। প্রথম দিকে বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝে যায় এটা পরী, কিন্তু আমি সেটা পরীকে বুঝতে দেইনি। পরী প্রথম থেকে আমায় ঘৃণা করত, কিন্তু আমাকে জানাতে গিয়ে ওর ছোট মনটা আমাতে আবদ্ধ হয়ে যায়। কিন্তু পরী নিজের অনুভূতি কখনোই আমাকে বলেনি, শুধুমাত্র নিজের পরিবারের কথা ভেবে। আর আমিও বলিনি ও বাচ্চা মেয়ে বলে। কিন্তু বুঝিনি আমার জন্যই পরীর জীবনে এত বড় ক্ষতি হবে। সেটা হলো জেএসসির রেজাল্ট। শুধুমাত্র আমাকে নিয়ে ভাবতে গিয়ে ওর রেজাল্টটা বাজে হয়ে যায়। আমি নিজের ইচ্ছেকে বুকে চাপা দিয়ে পরীকে ইগনোর করতে থাকি। পরীর প্রতিটা পোস্ট বুঝিয়ে দিত আমাকে কতটা মিস করত, কতটা কষ্ট পেত। কিন্তু ওর স্বপ্নকে আমি ভাঙতে চাইনি। বারবার ইগনোর করা সত্ত্বেও মেয়েটা একইভাবে পড়ে থাকতো। যখন নিজেই সহ্য করতে পারতাম না, তখন পরীকে রিপ্লাই দিতাম। আমি নিজেই কতটা কষ্ট পেতাম, সেখানে পরী তো বাচ্চা মেয়ে ছিল। তবুও নিজের ভালোবাসাকে তিলে তিলে কষ্ট দিয়েছি। আমি মানতাম কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়, তাই আমি আমার যুবক বয়সের অনুভূতির কিছুটা স্যাক্রিফাইস করেছিলাম। লাস্ট কয়েক বছর পরীর সাথে একদমই যোগাযোগ বন্ধ করে দেই, চলে যাই লন্ডনে। কিন্তু বুঝে উঠতে পারিনি আমার একটু ভুলের জন্য পরীকে এত বেশি কষ্ট পেতে হবে। সেই দিন পরীকে ওইভাবে বিয়ে করা ছাড়া আমার উপায় ছিল না। আমি পরীকে বদনাম হতে দিতে পারি না। আর আমি জানতাম পরী আমাকে কতটা ভালোবাসে, তাই অনুমতির প্রয়োজন মনে করিনি। সেই সকল কিছুর জন্য আমি লজ্জিত। আমার সামান্য ভুল পরীকে জীবনের ভয়ঙ্কর এক পরিণতির সম্মুখীন করেছিল। আমি ওকে ভালোবাসি। বড়দের সামনে বিষয়টা বলা লজ্জাজনক হলেও আমি বলতে বাধ্য হচ্ছি। আমি পরীর সাথে এক ঘরে থাকি না। আমাদের মাঝে গভীর কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। পরিবারকে ছাড়া পরী সুখী নয়। সব কিছু পেয়েও পরী অসম্পূর্ণ। আপনাদের সবাইকে প্রয়োজন, খুব প্রয়োজন। নীলের প্রতিটা কথা সবাই মনোযোগ দিয়ে শুনেছে। তাদের কারো মুখের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে না এরা কতটা মর্মাহত এতে। নীল মনে মনে সব রকম পরিস্থিতির জন্য তৈরি হতে লাগলো। আফজাল হোসেন দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবই ঠিক আছে, কিন্তু তুমি উচিত করনি ওইভাবে বিয়ে করে। আমাদের সম্মানের কথা ভাবা উচিত ছিল তোমার। নীল মলিন হেসে বলল, আমি লজ্জিত, কিন্তু ওই মুহূর্তে আমার কাছে কোনো অপশন ছিল না। আমি আপনাদের সাথে মিসবিহেভ করেছি, তার জন্য আমি শাস্তি নিতে প্রস্তুত। তখন যদি পরীকে ছেড়ে দিতাম, তাহলে আজ আপনারা দ্বিগুণ আগুনে দগ্ধ হতেন। নীলের কথার মানে কেউ বুঝতে পারল না। মিসেস রাহেলা মৃদু কণ্ঠে বললেন, মানে? নীল দীর্ঘশ্বাস ফেলে আমানকে উদ্দেশ্য করে বলে, আমান, ল্যাপটপটা নিয়ে আসবে প্লিজ। আমার মাথা ঝাঁকিয়ে ল্যাপটপ আনতে চলে গেল। সবাই নীলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। আফজাল হোসেন সময়টাকে কাজে লাগিয়ে নীলকে দেখে নিল। 5 ফুট 10 ফিটের মতো লম্বা, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, ভুরু যুগল বেশ সুন্দর, চেহারাতে আলাদা স্নিগ্ধতা দেখা যাচ্ছে। নিঃসন্দেহে উজ্জ্বল ফর্সা কোনো ছেলেকেও সৌন্দর্যে হারাতে সক্ষম হবে। নীলের মায়াভরা চোখগুলোর দিকে তাকাতেই আফজাল হোসেনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমার ল্যাপটপ আনতেই মুচকি হেসে নীল ল্যাপটপ নিয়ে বসলো। ল্যাপটপে পেন ড্রাইভ প্রবেশ করিয়ে কিছুক্ষণ সেট করলো। কিছু মুহূর্তের মাঝেই ভেসে আসলো প্রান্তের ড্রাগ ডিলিং, তারপর হোটেলে মেয়ে নিয়ে যাওয়া। কেউই যেন এই বিষয়গুলো মাথায় নিতে পারছে না। আফজাল হোসেন সহ সবাই স্থির হয়ে আছেন। নীল মৃদু হেসে বলল, প্লিজ কেউ এখনই ভেঙে পড়বেন না, আরও অনেক কিছু আছে। সবাই আবার ল্যাপটপের স্ক্রিনের দিকে মনোযোগ দিল। প্রান্ত বাবা, একটু বোঝার চেষ্টা কর, এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। দীর্ঘদিন ধরে সাজানো প্ল্যান আমার ওই নীল এত সহজে ভেঙে দিতে পারবে না। সুলতানা বেগম প্রান্তের পিছু পিছু ঘুরে ঘুরে বলছে এসব। প্রান্ত রাগী কণ্ঠে বলল, কি প্ল্যান করেছো তুমি? নানুর নামে মিথ্যে বলেও তো কিছুই হলো না, বিয়ে তো ওই নীলই করে নিল। সুলতানা বেগম ভুরুকুচকে বললেন, দেখ, মা কোনো কালেই তাদের বিয়ের বিষয়ে কথা বলে যায়নি।
কিন্তু আমি তা আফজালকে ভুলিয়ে বুঝিয়ে দিয়েছি। এত বড় একটা মিথ্যে বলতে পেরেছি, আর এখন কেন পারবো না? প্রান্ত বিরক্তি নিয়ে বলল, অত সব বুঝি না, আমার প্রপার্টি চাই, সাথে পরীকও লাগবে এখন। ওর অবস্থা বেহাল করে দেব। মামার সমস্ত কিছু আমার চাই। সুলতানা বেগম বেডে বসে বললেন, সেটাই হবে বাবা। 20 বছর ধরে ওদের সংসারে নানাভাবে ভেজাল করে রেখেছি শুধুমাত্র প্রপার্টির জন্য। এত সব করেছি, তাও সংসার ভাঙতে পারিনি, তাই বুদ্ধি করে পরীকে টোপে ফেলেছি। এত সব কিছু করেছি কি এমনি এমনি নাকি? চিন্তা করিস না, সব ঠিক করে দেব। শুধুমাত্র একটু সময় লাগবে, যেভাবেই হোক আফজালকে বসে আনতেই হবে। ভিডিও ফুটেজ দেখে সবার অবস্থা নাজেহাল। এত বড় ষড়যন্ত্র চলছে। আফজাল হোসেন থম মেরে বসে আছেন, ওর মাথা কাজ করছে না। তার নিজের বড় বোন, এতটা বাজে ওরা। আফজাল হোসেনের শরীর রাগে কাঁপছে। উনি হন্তদন্ত হয়ে বেরোতে গেলেন, তার আগে নীল বাধা দিয়ে বলল, প্লিজ শান্ত হন, ওনাদের যোগ্য শাস্তি অবশ্যই দেওয়া হবে। আর প্রান্তকে পুলিশ অলরেডি অ্যারেস্ট করেছে, এখন বাকি ফুপি শাশুড়ির শাস্তি। আফজাল হোসেন সোফাতে বসে পড়লেন, তার মাথা প্রচুর যন্ত্রণা করছে। নীল কিছুক্ষণ বসে থাকলো। পরিবেশ ভারী, এই মুহূর্তে অন্য কিছু বলা নিতান্তই অযোগ্য। নীল ঘড়ির দিকে তাকে সময় দেখে নিল, রাত 10:17 বাজে। নীল উঠে দাঁড়ালো, তারপর সবার উদ্দেশ্যে বলল, আজ আমি আসি। মিসেস রাহেলা চোখ মুছে বললেন, সে কি কথা, খাবার খেয়ে যাও। নীল মলিন হেসে বলল, আজ যে সময় নেই আন্টি, অন্য একদিন। মিসেস রাহেলা আর জোর করলেন না। সবার মনের অবস্থা ভয়াবহ। সবাইকে বিদায় জানালো নীল। নিশার আমানকে ইশারা করলো নীলের কাছে আসতে। নীল গাড়ি থেকে 2টো চকলেট বক্স বের করে ওদের হাতে দিল। তারপর কয়েকটা শপিং ব্যাগ হাতে দিয়ে বলল, আপুকে দেখতে যাবে না? আমি কি তোমাদের ভাই হিসেবে খুব অযোগ্য? নিশার আমান মুচকি হেসে বলল, আপুর ইচ্ছের কাছে সব কিছু ঠিকঠাক। নীল মুচকি হেসে বলল, বাহ, বুদ্ধি আছে দেখছি। আচ্ছা আমি আসি, আর খুব তাড়াতাড়ি তোমার আপুকে নিয়ে আসবো। নিশার আমান মুচকি হাসল। নীল দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না তোমাদের আপুর সাথে আমার পথ চলা হবে কি না, তবে তোমাদের আপুর ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু করতে পারি, কিন্তু ওর ইচ্ছের বিরুদ্ধে যেতে পারি না। এইটুকু বলেই নীল মলিন হাসল। নিশার আমান বলল, চিন্তা করবেন না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। নীল হালকা হেসে ভাবল, নিশার আমানও পরীর মতো সান্ত্বনা দিতে পারে। ছোট সময়ে কত রকম সান্ত্বনা বাণী শুনিয়েছে পরী। পুরনো কথা ভাবতেই নীলের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। নীল গাড়ি নিয়ে পরীদের বাসা থেকে বের হয়ে গেল। পরী একবার ঘড়ির দিকে তাকাচ্ছে, একবার মেইন ডোরে। নীল আসার নামই নেই, করিডোরে দাঁড়িয়ে পায়চারি করছে পরী। মনের ভেতর শান্তি নেই। নীল একা বের হয়েছে, এখনও ফেরার নাম নেই। রাত 12টা বেজে গেছে। পরী ডিনার করতে গিয়েও পারেনি, মুখ দিয়ে খাবার যাচ্ছিলই না। রাত 1টা সুই সুই। পরী ঘুমের ওষুধ খেয়েছিল, তাই হাজারো ক্লান্তি নিয়ে চোখ জোড়া বন্ধ হয়ে আসছে। পরী নীলের রুমের দিকে পা বাড়ালো। 2 সেটের সোফাতে গালে হাত দিয়ে বসে রইল। ভাই এবার যেতে দে, কালকে আবার আড্ডা হবে। রাত 2টো বেজে গেছে, ফোনের ব্যাটারি লো, সবাই চিন্তা করবে। নীলের কথাতে সাদাব মুখ কুচকে বলল, ব্যাটা, পুরো 4 বছর পর দেখা, আর এখনই চলে যেতে যাচ্ছিস? আরে ভাই, বউ তো আর পালিয়ে যাচ্ছে না, আর একটু আড্ডা দিয়ে যা। নীল ঘড়ির দিকে তাকে বলল, ভাই টাইম নেই আজ, কাল জমে আড্ডা হবে, আই প্রমিস। 10 টাকা বেশি ট্রিট দেবো তোকে। তাও যেতে দে বাপ। সাদাব হাসতে হাসতে বলল, তোর ফাজলামি আর গেল না, আচ্ছা যা। সাদাবকে বিদায় জানিয়ে নীল চলে এলো। এই রাম ছাগলের সাথে আজই দেখা হতে হলো। নীল গাড়ি চালাতে ব্যস্ত হয়ে পড়লো। বাসায় পৌঁছতে পৌঁছতে রাত 3টা বেজে গেল। নীল ক্লান্ত, ডিনারও করা হয়নি, অবশ্য ইচ্ছেও নেই। ব্লাজার খুলে বা হাতে ঝুলিয়ে বাসার সামনে এলো। ডুপ্লিকেট চাবি দিয়ে নীল বাসায় প্রবেশ করেছে। বাড়ি পুরো অন্ধকার, যদিও থেকে থেকে ড্রিম লাইট জ্বালানো। কারো ঘুমে ব্যাঘাত ঘটবে দেখে লাইটার জ্বালালো না সে। ড্রিম লাইটের মৃদু আলো দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। করিডোর দিয়ে হেঁটে চলছে। পরী রুমের সামনে এসে ভাবলো একবার পরীকে দেখে যাবে। পরে আবার ভাবলো না, থাকুক, ঘুমাচ্ছে। নীল ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমের দিকে গেল। রুমের লাইট জ্বলতে দেখে নীলের ভুরু আপনা আপনি কুঁচকে গেল। নীল নিজেকে সামনে নিয়ে রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকে স্তব্ধ হয়ে গেল সে। নিজের চোখ কষলে আবার তাকালো, না, সে তো ভুল দেখছে না।